আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্ম থেকে এই আইএলটিএস রিডিং এর ব্যাপারে যে লাইভ সেশনটি আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই ধীরে, ধীরে জয়েন করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে জয়েন করছেন। আজকের আমাদের এই লাইভ সেশনটি আইএলটিএস এক্সামের রিডিং সেকশন সম্পর্কিত। তো আইএলটিএস এ আপনাদের রিডিং এর ব্যাপারে যত ধরনের কনফিউশন এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যা জানতে হবে আমাদের আজকের এই লাইভ সেশনে সবই আপনারা জানতে পারবেন। থ্রু আউট দ্য সেশন আমরা আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি কিভাবে আসলে পুরো পরীক্ষাটি জুড়ে আমাদের এই টাইমটি ম্যানেজ করতে হয়, বিভিন্ন প্যাসেজ কিভাবে আমাদের সলভ করতে হয় সবই আমরা জানতে পারবো। জি, অনেকে আমাদের সাথে জয়েন করছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ফারহাদউদ্দিন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করে ফেলেন এবং এই লাইভ সেশনটি আপনারা শেয়ার করেন। আচ্ছা, তো আজকে আমাদের পুরো আলোচনার বিষয়বস্তুটি হলো আইএলটিএস এর রিডিং এবং অনেকের জন্যই এই অ্যাকচুয়ালি পার্টিকুলার এই সেকশনটি অনেক চ্যালেঞ্জিং। তো আমার চেষ্টা থাকবে আজকে আপনাদেরকে এই সেকশনটিতে টাইম ম্যানেজ করার ক্ষেত্রে এবং যতভাবে সম্ভব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন। আপনাদের যে কোনো ব্যাপার আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকে সিলেট থেকে জয়েন করছেন, মৌলভীবাজার থেকে, রংপুর থেকে জয়েন করছেন নাজমুন নাহার। সবাইকে স্বাগতম। সবাই আমাদের সাথে থাকেন এবং এই সেশনটি জুড়ে আমরা রিডিং এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের সেশনটিতে আমরা আইএলটিএস এর পার্টিকুলারলি রিডিং সেকশন নিয়ে আলোচনা করব। থ্রু আউট দ্য সেশন রিডিং এর বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি কিভাবে উত্তর করতে হয়, কিভাবে আমার শুরু করা উচিত, প্রশ্ন অথবা প্যাসেজ কোন দিকে আমি কিভাবে আগাবো সবকিছু আমরা আজকের এই সেশন থেকে জানতে পারবো। ময়মনসিংহ থেকে জয়েন করেছেন অনেকে, মাদারীপুর থেকে। আচ্ছা, আচ্ছা, তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দিস ইজ ইন্ট্রোডাকশন টু আইএলটিএস রিডিং। আইএলটিএস এর রিডিং সেকশনের ব্যাপারে আমরা পুরো যে মডিউলটা রিডিং সেটার একটি ওভারভিউ করব এবং কি স্ট্র্যাটেজিগুলা আমরা জানতে পারবো এই সেশনটি থেকে। তো সবাই জয়েন করে ফেলে। আমরা সবাই দেখি আইএলটিএস রিডিং এর ব্যাপারে কি তথ্য আমরা আজকে জানতে পারি। সবকিছুই আপনাদের খুব উপকারে আসবে। অনেকের জন্যই অন্য যে কোনো সেকশনের মতো অনেকের কাছে হয়তো রিডিংটি একটু কঠিন, আর এই ব্যাপারে একদম বেসিক যে ধারণাটা আজকের সেশনটিতে আপনারা জানতে পারবেন। শুভ বিশ্বাস জিজ্ঞেস করেছেন হাউ আর ইউ ভাইয়া? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আশা করি আপনিও ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম আপনাকেও। সবাই আমার সাথে থাকেন এবং আমরা দেখতে থাকি আজকে কিভাবে আমরা আইএলটিএস এর রিডিংটি এইস করতে পারি। তো দেখি। আচ্ছা, তো আইএলটিএস রিডিং এর আমরা তো সবাই জানি যে আইএলটিএস এক্সামের মধ্যে আমাদের আসলে 4টি মডিউল থাকে। তার মধ্যে একটি থাকে লিসনিং, এন্ড দেন রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। এন্ড এই সবগুলো মডিউলের আসলে গুরুত্ব সমান। পুরো এক্সামটির জন্য যদি আমি বলতে যাই তাহলে প্রত্যেকটি মডিউলের গুরুত্ব আসলে সমান। তো একটু দেখেন, প্রথমে আমরা আইএলটিএস রিডিং এর সময় নিয়ে কথা বলি। তো এটা আমরা হয়তো অনেকে জানি, তাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আইএলটিএস রিডিং সেকশনটি আপনাদের 1 ঘন্টার একটি পরীক্ষা অথবা 60 মিনিট। তো এটাও আমরা একটু জেনে রাখি যে আইএলটিএস রিডিং এ আমাদের টোটাল 3টি প্যাসেজ থাকে। 3টি প্যাসেজে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ডস হচ্ছে অ্যারাউন্ড 2500 থেকে 2700 এর মধ্যে আসলে ভ্যারি করে। তো দেখি আমরা আজকে যে কিভাবে এই 60 মিনিট 1 ঘন্টার মধ্যে আমরা এই যে 1 ঘন্টার সময় এর মধ্যে কিভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজিটি সাজাতে পারি সো দ্যাট টাইমের মধ্যেও আমাদের এক্সামটি শেষ হয় এবং সুন্দরভাবে আমরা প্রত্যেকটি কোশ্চেন যেন টাচ করতে পারি সেটি আমরা আজকে রিডিং সেকশন থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো as I said already that this exam is 60 minute exam. 60 মিনিটের মধ্যে আপনাকে এই পুরো এক্সামটি শেষ করতে হবে। রিডিং প্যাসেজগুলি পড়তে হবে, প্রশ্নগুলো পড়তে হবে এবং উত্তরগুলো এই 60 মিনিটের মধ্যে আপনার ট্রান্সফার করে ফেলতে হবে। এর বেশি সময় আপনি পাবেন না। তো একটু আরো কিছু জিনিস আমরা নোটিস করি, যেটা বললাম 3টি প্যাসেজ থাকে
টোটাল অ্যাকচুয়ালি এই যে অ্যাবাউট 2500 থেকে 2700 এর মধ্যে ভ্যারি করে আসলে। একদম হুবহু তো আর সংখ্যাগুলো বলা যায় না। সো বিভিন্ন ওখানে ডিফারেন্ট প্যাসেজে আসলে শব্দ সংখ্যাটা ডিফারেন্ট হবে। সো সেই কারণে বলে রাখছি যে 2500 থেকে 2700 এর মধ্যে ভ্যারি করে আসলে এই নাম্বারটা। তো বুঝাই যায় যে পার প্যাসেজ হয়তো 700 থেকে 900 ওয়ার্ডস থাকে। এটি জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখার জন্য, যাতে রিডিং সেকশন দিয়ে আপনাদের একদম বেসিক ধারণাটা আপনাদের থাকে। তো আরো কিছু ব্যাপার আমরা দেখি আসলে। এই যে ৩টি প্যাসেজ আমাদের আলাদা রিডিং থাকে, ৩টি প্যাসেজে আমাদের মোট প্রশ্ন থাকে হচ্ছে ৪০ টি। তো এই ১ ঘন্টার মধ্যে আপনাকে এই ৪০ টি প্রশ্নের উত্তর বের করতে হবে। এটাই হচ্ছে আপনার রিডিং এক্সামের রিকোয়ারমেন্ট। তো একটু আরো কিছু জিনিস আমরা আসলে জেনে নিই। তো বুঝতেই পারছেন যে ৩টি মডিউল, প্রত্যেকটি মডিউল থেকে কতটি প্রশ্ন তাহলে থাকতে পারে যদি ওভারঅল ৪০ টি থাকে? তাহলে বুঝেন ডিভিশনটা আসলে এমন। হয়তো ২ টো প্যাসেজে ১৩টা করে থাকবে এবং একটাতে ১৪টা করে থাকবে। তো বুঝতেই পারছেন পার প্যাসেজ ১৩ থেকে ১৪টার মধ্যে প্রশ্ন থাকবে এবং ওভারঅল প্রশ্ন থাকবে হচ্ছে আমার ৪০ টি। এই ১ ঘন্টার মধ্যে ৩টি প্যাসেজ সলভ করে আপনার ৪০ টি প্রশ্ন ট্রান্সফার করতে হবে। এটিই হচ্ছে আপনার রিডিং সেকশনের কাজ। তো বেসিক ধারণার মধ্যে এটাও পড়ে যে আমরা যদি একটু সময়টা আসলে বিবেচনা করে দেখি, আলাদা ভাগ করে দেখি যে কিভাবে কোন প্রশ্নে কত সময় দেয়া যেতে পারে, তাহলে বলা যায় যে অন এভারেজ আমরা বলতে পারি যে প্রতিটি প্রশ্ন পড়ার জন্য প্রায় ৯০ সেকেন্ড সময় পাওয়া যায়। তাছাড়াও আর একটু খেয়াল করে দেখি আমরা যে পেপার বেসড এক্সাম আপনারা যদি দিয়ে থাকেন রিডিং এর ক্ষেত্রে, অ্যান্সার ট্রান্সফার করার জন্য আপনাকে আলাদা কোনো সময় দেওয়া হবে না। ওই ১ ঘন্টার মধ্যেই আপনার এই রিডিং গুলো পড়তেও হবে এবং অ্যান্সার গুলাও এই ১ ঘন্টার মধ্যে আপনার ট্রান্সফার করে ফেলতে হবে। তো এটাই আমাদের চ্যালেঞ্জ আসলে। ১ ঘন্টার মধ্যেই ৩ টা প্যাসেজ পড়তে হবে এবং এই ১ ঘন্টার মধ্যেই এক্সট্রা কোনো টাইম থাকবে না আমার। প্রত্যেকটা অ্যান্সার আমার আলাদা একটি ট্রান্সফার শিটে ট্রান্সফারও করে ফেলতে হবে। এই ১ ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে। তো এগুলাই হচ্ছে জাস্ট একটা বেসিক ওভারভিউ। আমি যদি টাইম নিয়ে বলতে যাই, এই ৬০ মিনিটের মধ্যে আপনার এই সবগুলো কাজ সম্পন্ন করতে হবে। তো রিডিং সেকশনটি অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং। কিভাবে আগাতে হবে, কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে আমরা আসলে প্রশ্নগুলো দেখব, কিভাবে আমরা প্যাসেজে গিয়ে উত্তরগুলো খুঁজবো, কিভাবে স্পিডে আমাদের লেখাটা পড়া উচিত আসলে, কিভাবে এই সময়টার মধ্যে আমার আসলে সর্বোচ্চটা দেয়া যায়, সেই ব্যাপারে আমরা আজকে জানতে পারবো আমাদের রিডিং সেকশন। তো একটু দেখি আমরা বাকি কিছু জিনিস। আমাদের যে একাডেমিক টেস্ট, রিডিং টেস্ট আমরা তো জানি যে ২ ধরনের আইএলটিএস এক্সাম। একটি হচ্ছে একাডেমিক টেস্ট, আরেকটা হচ্ছে জেনারেল জিটি টেস্ট যেটাকে আমরা বলি। তো যাই হোক, একাডেমিকের ক্ষেত্রে যেই প্যাসেজগুলো আমাদেরকে দেয়া থাকে, সেগুলো হয়ে থাকে হচ্ছে সাধারণত পত্রিকা, যেকোনো বই, জার্নাল, ম্যাগাজিন সেখানের সাথে মিল এমন কিছু প্যাসেজ আমাদের দেয়া থাকে। তো বুঝতেই পারছেন সাধারণভাবে আমাদের রিডিং যদি আমরা একটু ইমপ্রুভ করতে চাই, তাহলে আমাদের উচিত হবে হচ্ছে বেশি করে ইংলিশ নিউজ পেপার, বুকস, জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস এসব পড়া। এসব যদি আমরা যত বেশি পড়বো, ততই আমাদের রিডিং স্কিল গ্রো করবে। সেম ভাবে জেনারেল ট্রেনিং টেস্টের ক্ষেত্রেও আমরা যেসব প্যাসেজগুলো পাই সেগুলো সাধারণত নিউজপেপার, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যান্ডবুক, নোটিসেস, অনেক ধরনের রেসিপি, এই ধরনের প্রশ্ন আসলে এসে থাকে। আমাদের জেনারেল ট্রেনিং টেস্টের যে রিডিং সেকশন, সেখানেও আমাদের এই ধরনের সেকশনগুলো থেকে আমরা যে ধরনের ইংলিশ প্যাসেজগুলো পেয়ে থাকি, আমাদের এক্সামেও সেই টাইপের রিডিং আসলে আমরা পেয়ে থাকি। তো একটু আমরা নোটিস করে দেখি, এই যে যা বললাম আপনাদেরকে, এই এক্সামের মধ্যে আমরা আইএলটিএস এ অনেকে ভয় পাই একটা যে ব্যাপার, সেটি হচ্ছে যে ভোকাবুলারি নিয়ে অনেকে আমরা টেনশন করি। যে আমার তো ভোকাবুলারি বেশি জানা নেই, আমি কি আইএলটিএস এক্সামের রিডিং প্যাসেজ গুলা বুঝবো? একটি সাধারণ জিনিস জেনে রাখেন যে আইএলটিএস এক্সামে আপনার ভোকাবুলারিতে খুব যে বেশি দক্ষতা থাকতে হবে তা না। অনেক সময় আপনি অনেক শব্দ হয়তো বুঝবেন না, না বুঝেও আপনি কিন্তু রিডিং এর কনটেক্সটই বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই প্যাসেজটি কি নিয়ে লেখা, প্যাসেজে কি বলা হচ্ছে। আপনি কিন্তু প্রত্যেকটা ভোকাবুলারি বুঝতেই যে হবে এমন কোনো কথা নেই। ভোকাবুলারি গুলা আপনার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে আইএলটিএস রিডিং সেকশনে দেখে থাকি যে ভোকাবুলারি গুলো আসে সেগুলা খুব একটা কঠিন না। ১, ২টা, ২, ৩টা আপনার ভোকাবুলারি আপনার হয়তো অজানা থাকতে পারে। বাট সেই কারণে আপনার কিন্তু থেমে যেতে হবে না। আপনি কিন্তু তাও আপনার অনেক প্রশ্নের উত্তরই আপনি দিতে পারবেন। তো এই ব্যাপারটা একটু নোটিস করবেন। ভোকাবুলারি নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না।
তাছাড়া ইন জেনারেল একটা ব্যাপার বলে রাখি যে একাডেমিক টেস্ট এবং জেনারেল ট্রেনিং টেস্টের ক্ষেত্রে সাধারণত একাডেমিক টেস্টে ভোকাবুলারি আর সেন্টেন্স স্ট্রাকচার গুলা একটু কমপ্লেক্স হয়ে থাকে জেনারেল ট্রেনিং টেস্টের চেয়ে। মানে জেনারেল ট্রেনিং এর এক্সামের যে রিডিং প্যাসেজ গুলো ভোকাবুলারি এন্ড সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ জেনারেল ট্রেনিং এর এক্সামের প্যাসেজ গুলো একটু সহজ থাকে। তাছাড়া আপনাদের নাম্বার ডিস্ট্রিবিউশন, 40টি প্রশ্ন 3টি প্যাসেজের ব্যাপার, এই সব ব্যাপারগুলো আসলে ডিফারেন্ট নেই, সব ব্যাপারগুলোই সেম। খুব মেজর কোনো ডিফারেন্স না, বাট এটি একটু জানিয়ে রাখা ইম্পর্টেন্ট যে কম্পারেটিভলি যদি আমরা বলতে যাই একাডেমিক টেস্ট এবং জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে জেনারেল ট্রেনিং এ ভোকাবুলারি আর সেন্টেন্স স্ট্রাকচার একটু কম কমপ্লেক্স থাকে যদি আমরা একাডেমিকের সাথে তুলনা করি। তো এই বেসিক ধারণাগুলো রাখেন, তাহলে প্রস্তুতি নেওয়ার সময় আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তো দুই ধরনের টেস্টে 11টি ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন থাকে। আপনারা জানেন যে রিডিং এ আসলে ডিফারেন্ট টাইপের প্রশ্ন এসে থাকে। কি ধরনের প্রশ্ন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে, ইয়েস নো নট গিভেন এসে থাকে, ট্রু ফলস নট গিভেন এসে থাকে, সামারি কমপ্লিশন এসে থাকে, কোয়েশ্চেন অ্যান্সার এসে থাকে এবং একটি ইনস্ট্রাকশনও দেয়া থাকে, ওয়ান ওয়ার্ড অনলি, নট মোর দেন 3 ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অবলিক অর আ নাম্বার, এই ধরনের ইনস্ট্রাকশন দেয়া থাকে। তাছাড়া আপনাদের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন টাইপ হতে পারে, তার মধ্যে টোটাল 11টা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আপনাদের আসতে পারে। সেটা আপনারা যখন কোর্স করবেন সম্পূর্ণ, আপনারা এই 11 ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সবই আপনারা জেনে যাবেন। বুঝতেই পারছেন কি কি ধরনের ডিফারেন্ট কোয়েশ্চেন থাকে। মাল্টিপল চয়েস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ট্রু ফলস নট গিভেন থাকতে পারে অথবা ইয়েস নো নট গিভেন থাকতে পারে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, হেডলাইন আসতে পারে আপনাদের। এই এই যে সামান্য একটি সেকশন বা এই পার্টটি আসলে কোন প্যাসেজের পার্ট, কোন প্যারাগ্রাফের পার্ট, এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে। তো একটা জিনিস একটু নোটিস করেন, একটা টেস্টে আপনি এক্সপেক্ট করতে এমনই হবে এমন কোনো কথা নেই যে 11 টাইপের যে প্রশ্ন সবগুলাই যে একটা টেস্টে আসতে হবে এমন কোনো কথা নেই। হয়তো কয়েকটা টাইপ বাদ যেতে পারে। এগুলো আপনারা যখন আইএলটিএস এর বিভিন্ন প্রশ্ন অ্যানালিসিস করবেন, আপনারা আসলে ক্লিয়ারলি জেনে যাবেন যে কি ধরনের প্রশ্ন আইএলটিএস এর সাধারণত এসে থাকে। আচ্ছা, তো জানতে পারলাম। নেক্সট আমরা দেখি আসলে এফেক্টিভ রিডিং টাইপ মেইনটেইন করা। আপনাদের আইএলটিএস এক্সামে নিজেদের রিডিং স্কিলটা যত ভালো হবে, আইএলটিএস রিডিং সেকশনটা আপনি তত ভালো দিতে পারবেন। এবং একটি ব্যাপার খুব ভালো যে আপনি আসলে প্র্যাকটিসের থ্রুতে আপনার রিডিং স্কিলটা গ্র্যাজুয়ালি অনেক ইমপ্রুভ করতে পারবেন। অ্যান্ড এফেক্টিভ রিডিং টাইপ মেইনটেইন করে আপনি আইএলটিএস রিডিং পার্টটি খুব ভালোভাবে আপনি এইজ করতে পারবেন আসলে। প্যাসেজের লেফট টু রাইট পড়ে অর্থ বুঝে আসতে হবে। আপনি একটু নোটিস করবেন যে আমি যখন একটি প্যাসেজ পাবো, প্রশ্ন পাবো, আমার একটা স্ট্র্যাটেজি ফলো করে আসলে প্যাসেজটি পড়া উচিত। এলোমেলোভাবে কোনোভাবে এইদিকে একটু পড়লাম, এদিকে একটু পড়লাম, এভাবে করে আসলে প্যাসেজটি আপনি সলভ করতে পারবেন না। আপনি বারবার আটকাবেন, আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট যে আইএলটিএস এ যে প্যাসেজগুলো আসে, হয়তো আপনাকে যদি অনেক সময় দেওয়া হতো, সারাদিন বসে আপনি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর হয়তো বের করতে পারতেন। কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় এই জায়গাটাতে যে সময়টা আসলে খুব লিমিটেড। এই লিমিটেড সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে পারা, প্রত্যেকটা প্যাসেজ টাচ করতে পারাটা এবং ভালোভাবে পড়ে সলভ করতে পারাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং। সো আপনাদের প্রিপারেশন এমনভাবে হতে হবে যে আপনি যাতে পুরো রিডিং এর 3টা প্যাসেজ, শুরুতে যে বললাম আমরা 2500 থেকে 2700 ওয়ার্ড, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, এই অ্যামাউন্ট অফ ওয়ার্ড যাতে আমরা পড়ে ফেলতে পারি, এই ক্যাপাবিলিটি আমাদের গ্রো করতে হবে। এজন্য আমাদের অবভিয়াসলি বেশি রিডিং প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। আমি অলওয়েজ রেকমেন্ড করব যে যেখান থেকে পারেন, নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, যাই হোক, আপনারা সব জায়গা থেকে রিডিং পড়েন। যত আপনি পড়বেন আপনার স্কিল তত গ্রো করবে। কখনো মনে করবেন না যে আমি যে এই গল্পের বই পড়ছি ইংলিশে, সেটি থেকে আমার রিডিং স্কিল আসলে বাড়বে। অবশ্যই বাড়বে। আপনি যদি যত আপনি রিডিং পড়বেন, আপনার রিডিং স্পিড তত গ্রো করবে। রিডিং স্পিড যত বাড়বে, আপনার রিডিং স্কিল তত বাড়বে। এটা আপনি যে কোনো ধরনের রিডিং এ আপনি কাজে লাগাতে পারেন আসলে। আরো কিছু জিনিস আমরা দেখি। মাঝে মধ্যে প্যাসেজের একটি সেকশন রিডিড করা যেতে পারে। আমাদের বারবার পড়ার সময় আসলে নেই, বুঝতেই পারছেন। ১ ঘন্টার মধ্যে আসলে ৩টা প্যাসেজ অবশ্যই সম্ভব,
যদি একটু স্ট্র্যাটেজি করে আমরা জিনিসটি মেইনটেইন করি। তো বাট তা যদি যেহেতু আমাদের তা করতে হবেই, বারবার একটি প্যাসেজ আসলে পড়ার মতো সময় হয়তো আমাদের সবসময় থাকবেন না। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো আমাদের একটি জায়গা বা কোনো একটা পার্টিকুলার পোরশন অফ দ্য প্যাসেজ বারবার পড়তে হতে পারে। কিন্তু এটা সবসময় আমাদের করার সেই সুযোগ আমাদের থাকবে না। সেই কারণে আমি বলছি যে মাঝে, মাঝে প্যাসেজের একটি সেকশন রিডিড করা যেতে পারে, কিন্তু সবসময় কিন্তু সেটি আপনি করতে পারবেন এমন কোনো কথা নেই। কারণ যদি বারবার একটি জায়গাতে বেশি সময় দিয়ে ফেলেন, দেখা যাবে যে অন্য প্রশ্ন হয়তো আপনি টাচই করতে পারছেন না। তো এই ব্যাপারটা একটু নোটিস করতে হবে। আচ্ছা, অনেক বেশি প্যাসেজ এন্ড কোয়েশ্চেনে ব্যাক এন্ড ফোর্থ করা যাবে না। আমাদের যে প্রবলেমটা হয়ে যায় আসলে, আপনি যখন কোয়েশ্চেন দেখে অ্যান্সার বের করার চেষ্টা করেন প্যাসেজ থেকে, একবার কোয়েশ্চেন পড়েন, আবার প্যাসেজে যান, আবার প্যাসেজে কিছুক্ষণ পড়েন, আবার কোয়েশ্চেনে যান। এটা যদি বারবার করতে থাকেন, তাহলে খুব প্রবলেম হয়ে যায় আসলে। অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। এই টাইমটা ম্যানেজ করার জন্য আমাদের আসলে গোছানোভাবে আগাতে হবে। সেই ব্যাপারে আমরা আস্তে, আস্তে ডিসকাস করব এবং অনেক কিছু জানতে পারবো। আমার সাথেই থাকেন আপনারা। তো একটা জিনিস আপনাদেরকে একটু জিজ্ঞেস করে নেই। এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন এর কথা বললাম, ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, সামারি কমপ্লিশন, হেডলাইন, আরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। অনেকের মনে হতে পারে যে আমার পার্টিকুলারলি এই টাইপের কোয়েশ্চেনে একটু প্রবলেম হয়। কারো যদি আপনাদের যার যে কোয়েশ্চেন টাইপের প্রবলেম আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তাহলে বোঝা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে কি ধরনের কোয়েশ্চেনে আসলে প্রবলেম গুলো হয়ে থাকে। হয়তো অনেকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুব ভালো পারেন, বাট ট্রু, ফলস, নট গিভেন হয়তো পারেন না। আবার অনেকে আছেন হয়তো হেডলাইন খুব ভালো ম্যাচ করতে পারেন, বাট সামারি কমপ্লিশনটা খুব একটা ভালো হয় না। তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আসলে কি ধরনের প্রশ্ন আপনাদের একটু বেশি কঠিন লাগে। তাহলে আমি রেকমেন্ড করব ওই ধরনের প্রশ্নে একটু বেশি ফোকাস করতে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এই যে লাইভ সেশনটি আপনারা বেশি একটু শেয়ার করেন। আপনাদের পরিচিত যারা আইএলটিএস দিতে ইচ্ছুক, আপনার ক্লাসমেট হতে পারে, ফ্রেন্ড হতে পারে, আপনার কলিগ হতে পারে, সবার কাছে বেশি করে এই লাইভ সেশনটি একটু শেয়ার করে দেন। তাহলে একসাথে আপনারা এনজয় করতে পারবেন আসলে সেশনটা। আমরা অনেক মজার তথ্য আসলে জানতে পারবো রিডিং এর ব্যাপারে। সবাই একসাথে যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন, সেই জন্য একটু বেশি করে শেয়ার করে দেন। তাহলে আপনাদেরই ভালো আসলে। কারণ আইএলটিএস এক্সামের প্রিপারেশনটি আসলে যদি আমরা একটি সার্কেল বা ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট, কলিগ একসাথে নিতে পারি, তাহলে সুবিধাটা আসলে বেশি হয়। আমাদের অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছেন, নোয়াখালী থেকে বা ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, নারায়ণগঞ্জ থেকে, মাদারীপুর, কিশোরগঞ্জ, সবাই জয়েন করুন। আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের কলিগ, আপনাদের পিয়ার্স যারা আছে, সবার কাছে লাইভ সেশনটি শেয়ার করে দিন, যাতে আপনারা একসাথে পরে ডিসকাস করতে পারেন আমাদের আজকের এই রিডিং সেকশনটি নিয়ে। আচ্ছা, আমাদের আসলে রিডিং যদিও পড়তে পারা একটা ব্যাপার, পড়তে কনসেন্ট্রেট আর ফোকাস করতে পারাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো বুঝেন কিন্তু যে শুধু রিডিং পড়ে গেলাম, মাথায় কিছু ঢুকলো না, কিছু বুঝলাম না, কোত্থেকে কি অ্যান্সার পাবো বুঝলাম না, সেভাবে না করে আপনারা যে কাজটা আপনাদের করা উচিত, আপনাদের কনসেন্ট্রেট করতেও শিখতে পারা উচিত। একটা রিডিং যখন পড়বেন, এট দ্য সেম টাইম ইউল হ্যাভ টু বি এবল টু কনসেন্ট্রেট অ্যান্ড ফোকাস অন দ্যাট। আপনাকে ফোকাস করতে শিখতে হবে। রিডিংটি কেয়ারফুলি পড়তে পারার মতো ক্যাপাবিলিটি আপনার গ্রো করতে হবে। এমনভাবে রিডিং স্কিল ডেভেলপ করবেন যেন আপনি সেটি পড়তে খুব মনোযোগ দিয়ে যাতে রিডিংটি বুঝে যেতে পারেন। এটাই হচ্ছে আসলে রিডিং এর স্কিলটি গ্রো করার উদ্দেশ্য। যত রিডিং পড়বেন তত আপনার স্কিল বেটার হবে এবং ততই আপনি এসব প্যাসেজ ভালো মতো সলভ করতে পারবেন। বাংলাতেও আমরা যেভাবে আসলে করি, আমাদের অনেকের হয়তো বাংলা পড়তে অত অসুবিধা হয় না। এটার কারণ হচ্ছে আমরা আসলে অনেকে হয়তো অনেক বাংলা পড়ে এসেছি। ছোটবেলা থেকে বাংলায় উপন্যাস, গল্প এগুলো পড়ি বলেই আমাদের হয়তো বাংলায় একটি স্কিল হয়ে গিয়েছে। সেম ভাবে আপনি যদি ইংলিশে স্কিল গ্রো করতে চান, পড়ার কোনো বিকল্প নেই। অবশ্যই আপনার অনেক পড়তে হবে। আর অনেক পড়লে আপনার ন্যাচারালি রিডিং স্কিল গ্রো করবে। আর যত রিডিং স্কিল আপনার গ্রো করবে, ততই আপনি আইএলটিএস এর এই প্যাসেজগুলা বেটার সলভ করতে পারবেন। ওকে, দেখি আমরা এখানে এই ব্যাপারগুলো আবার একটু আমি রিভাইন্ড করি যাতে আপনাদের মাথায় থাকে ব্যাপারটা। এফেক্টিভ একটা রিডিং টাইপ মেইনটেইন করা উচিত থ্রু আউট দ্য রিডিং সেকশন। তাছাড়া প্যাসেজের লেফট টু রাইট পড়ে অর্থ বুঝে আসতে হবে। একটু ভালো মতো লেফট টু রাইট পুরো প্যাসেজের যে সেন্টেন্স গুলা, প্যারাগ্রাফ গুলা, পুরো প্যাসেজ ভালোভাবে পড়ে আপনার মিনিংটি গ্রাস্প করতে হবে। এলোমেলো ভাবে পড়া কখনোই আমরা রেকমেন্ড করি না।
যদি এলোমেলোভাবে পড়েন তাহলে উত্তরটা আসলে প্রশ্নের উত্তরগুলো ধরতে পারবে না, ধরলেও বারবার ছুটে যাবে যে কই যেন অ্যান্সারটা দেখলাম, কোথায় জানি ছিল। তো এলোমেলো করে পড়লে আসলে এই প্রবলেমটা হয়। এজন্য একটু গোছানো স্টাইলে যাতে আপনি পড়েন সেটাই আমি সবসময় রেকমেন্ড করব। আচ্ছা, মাঝে মাঝে প্যাসেজের একটি সেকশন রিডিড করা যেতে পারে। যেটা আমি বললাম, একবার পড়ে যাতে আমি বুঝতে পারি, সেই স্কিলটা আমার আয়ত্ত করতে পারা উচিত। কিন্তু সাথে সাথে আবার বেশি বেশি যাতে আমার রিডিড না করতে হয় সেটিও খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে আমার প্রয়োজনে গুরুত্বপূর্ণ পোর্শনগুলো আসলে পড়ার জন্য রিডিড করতে পারা উচিত। রিডিড অর্থ হচ্ছে এখানে পুনরায় পড়া। একটি প্যাসেজের একটি প্যারাগ্রাফ হয়তো একবার পড়লেন, প্রশ্নের জন্য দরকারে হয়তো ওই প্যাসেজটি আপনার আরেকবার একটু পড়তে হতে পারে। সেই সব ক্ষেত্রে আমাদের রিডিড করা যেতে পারে। তার মানে এই না যে বারবার একটি সেকশন, বারবার একটি প্যারাগ্রাফ, বারবার একটি প্যাসেজ পড়তে থাকবেন। এতে আমাদের আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সময়টি বাঁচানো। তো আমরা জেনে নিলাম অনেকভাবে কিভাবে আমরা সময় বাঁচাতে পারি। নেক্সট কিছু জিনিস আমরা একটু নোটিস করে দেখি, যেটি আপনাদের কাছে এতক্ষণ ধরে বলছি যে রিডিং স্কিল গ্রো করতে হবে। রিডিং স্কিল গ্রো করার জন্য আসলে একটু নোটিস করেন, আইএলটিএস রিডিং এফেক্টিভ করা যেতে পারে যদি আপনি ৩টি রিডিং টাইপ ফলো করেন। ৩টি রিডিং টাইপ কি কি? ফার্স্টটি হলো স্পিড রিডিং, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সার্চ রিডিং, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কেয়ারফুল রিডিং। এটি ৩টি টাইপ অফ রিডিং। এই ৩টি টাইপ অফ রিডিং এর ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করছি। তার আগে আপনারা যদি জানেন আসলে এই স্পিড রিডিং, সার্চ রিডিং, কেয়ারফুল রিডিং জিনিসটা কি, কারো যদি কোনো ধারণা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আসলে আপনাদের যদি বুঝে থাকেন আসলে এই ৩টা টাইপ অফ রিডিং এর ডিফারেন্স কি, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব হচ্ছে আইএলটিএস স্পিড রিডিং এ কিভাবে আমাদের আগাতে হয়। একটু নোটিস করেন, স্পিড তার মানে নিশ্চয়ই অনেক গতি নিয়ে পড়তে হবে। আমি একটা ব্যাপার আসলে একটু রিলেট করে দিতে চাই আপনাদেরকে। আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যখন পরীক্ষার জন্য পড়ি, আমরা হয়তো পরীক্ষার আগের ১ সপ্তাহ, পরীক্ষার আগের দিন অথবা হতে পারে যে পরীক্ষার আগে সারা রাত ধরে পরীক্ষার জন্য পড়ছি। কিন্তু পরীক্ষার আগে এখন মাত্র ১ ঘন্টা বাকি এবং আমার অনেক চ্যাপ্টার, অনেক পড়া, পুরা বই আমার সিলেবাস, আমার এখন রিভিশন দিতে হবে। তখন আমরা একটা কথা বলি না যে একটু চোখ বুলায়ে যাই। কোনোভাবে একটু চোখ বুলায়ে যাই যাতে আমি পুরো সবকিছুই ধারণা একবারে মাথায় নিতে পারি, মাথায় রাখতে পারি। তো সেই কারণে তখনই আসলে স্পিড রিডিং ব্যাপারটি চলে আসে। স্পিড রিডিং হচ্ছে আমরা যে চোখ বুলানোর কথা বললাম, চোখ বুলিয়ে যাতে আমরা খুব ফাস্ট পড়ে যাই, সেই ব্যাপারটাই হচ্ছে আসলে সেই টেকনিকটাই হচ্ছে এক্সাক্টলি স্পিড রিডিং। এই যে একটু নোটিস করে দেখেন, আইএলটিএস স্পিড রিডিং এ প্যাসেজের টপ টু বটম খুব দ্রুত 60 টু 90 সেকেন্ডসে পড়তে হয়। তো খুব দ্রুত শুধু ধারণা পাওয়ার জন্য যে এই প্যাসেজের বিষয়বস্তুটি কি, তখন আমাদের স্পিড রিডিং টেকনিকটি অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আরো কিছু জিনিস আমরা একটু নোটিস করি যে স্পিড রিডিং এ প্যাসেজের বেসিক আইডিয়া নেওয়া হয়। যা বললাম, স্পিড রিডিং করে হয়তো অনেক কনসেন্ট্রেশন দিয়ে খুব অ্যাকুরেটলি সবকিছু পড়া যায় না। তখন কি করতে হয়? আমাদের স্পিড রিডিং করে আমি কিন্তু এক্সপেক্ট করতে পারবো না যে দ্রুত কোনো কিছু পড়ে নিয়ে পুরো ব্যাপারটি মাথায় ঢুকিয়ে ফেলতে পারবো। স্পিড রিডিং এ আমার উদ্দেশ্যই হচ্ছে প্যাসেজের ব্যাপারে বেসিক আইডিয়াটা নেওয়া। মনে করেন আপনার প্যাসেজে আইএলটিএস এ এয়ারপ্লেন রিলেটেড একটি প্যাসেজ আসলো। তো আপনি যখন টাইটেলটি পড়বেন এন্ড দেন প্যাসেজটি দেখবেন, আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনি খুব দ্রুত একটু চোখ বুলিয়ে নিতে পারেন। দ্রুত যখন চোখ বুলিয়ে নিবেন, আপনি বুঝে যাবেন সাথে সাথে আচ্ছা পুরো প্যাসেজ জুড়ে শুরুতে এয়ারপ্লেনের একটু হিস্ট্রি বলল। এরপরে দেখছি যে এয়ারপ্লেনের বিভিন্ন ফ্লাইট কোথায় যায় না যায়, কোথা থেকে আসে, কোন দেশে অপারেট করে সেগুলো বলল। এরপরের একটা প্যাসেজে দেখবেন যে তারা কার্বন এমিশন নিয়ে কথা বলল যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা নাকি কি। তো এই যে দ্রুত পড়ে চোখ বুলিয়ে সামান্য কিছু জিনিস আমার যখন চোখে পড়ে আমি ইজিলি বুঝে যাই আসলে এই প্যাসেজটা কি নিয়ে। সেটাকেই বলে হচ্ছে স্পিড রিডিং। খুঁটিয়ে খুঁটিয়ে পড়াটা কিন্তু স্পিড রিডিং না। তো আমি আপনাদেরকে একটা জিনিস রেকমেন্ড করব, যখন ইংলিশ পড়েন আমাদের অনেক ক্ষেত্রে একটি প্রবলেম হয়ে হচ্ছে একটা ভোকাবুলারি না বুঝলে আমরা বারবার আটকাই। এবং অনেক সময় আমরা করি কি, ভোকাবুলারিতে যখন আটকে যাই আমরা ভোকাবুলারিটার মিনিং বের করার চেষ্টা করি। আমরা হয়তো ডিকশনারি ঘাটাঘাটি করি, আমরা গুগল করি, আমরা এই ওয়ার্ডটা বের করার চেষ্টা করি। তখন যেটা হয় আমাদের রিডিংটা আসলে অনেক স্লো হয়ে যায়। তো বুঝতেই পারছেন যখন আমি একটি রিডিং প্যাসেজ পড়ে যাই এবং একটি ভোকাবুলারিতে আমি যখন আটকে যাই, আমি তখন একটি সময় ব্যয় করি
ওই শব্দের অর্থটি বের করার জন্য। এতে আমাদের আসলে অনেক টাইম আমাদের আসলে ওয়েস্ট হয়ে যায়। তো স্পিড রিডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের প্র্যাকটিসে আনার জন্য সেটি করার সুযোগ নেই। স্পিড রিডিং এ আমি আপনাদেরকে সাজেস্ট করব, পেপার যখন পড়বেন দ্রুত লাইন বাই লাইন জাস্ট পড়ে যাবেন, চোখ বুলিয়ে যাবেন, আইডিয়াটা ধরতে পারবেন, বাট কোনো জায়গায় পার্টিকুলারলি থামবেন না। এক কাজ করতে পারেন, স্পিড রিডিং করে যেতে পারেন। কোনো ওয়ার্ড যদি বেশি কঠিন লাগে একটু দাগ দিয়ে রাখতে পারেন। পরে একবারে সব ওয়ার্ড দেখে নিতে পারেন। স্পিড রিডিং প্র্যাকটিস আমাদের আইএলটিএস এ খুব কাজে লাগে। স্পিড রিডিং যদি না করেন আসলে টাইম ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য এখানে আমাদের সাজেশনটি যে আপনাদের স্পিড রিডিং এর যে স্কিলটি সেটি গ্রো করতে হবে। আচ্ছা, দেখি তারপর কি আছে। প্যাসেজের ইচ প্যারাগ্রাফের বেসিক আইডিয়া পাওয়া যায়। আপনি যখন স্পিড রিডিং করেন প্রত্যেকটা প্যারাগ্রাফ, যেটা বললাম একটু আগে, একটা এয়ারপ্লেনের যে আমি একটা এক্সাম্পল দিলাম, এয়ারপ্লেনটি কোথাকার, কখন হিস্ট্রি কি তাদের, কখন স্টার্ট হলো, কোন কোন দেশে অপারেট করে, কতগুলো ফ্লাইট তাদের, তাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কি কি পদক্ষেপ, এগুলো আপনারা আসলে স্পিড রিডিং করলে কোন প্যারাগ্রাফে কি আছে সেটি ইজিলি জেনে যেতে পারেন। এটি যদি আসলে করতে পারেন আপনাদের হেডলাইন ম্যাচিং এ খুব কাজে লাগে। সেই কারণে স্পিড রিডিংটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই স্কিলগুলো গ্রো করবেন, দেখবেন যে অনেক টাইপ অফ কোয়েশ্চেনে আপনাদের আসলে এটি খুব কাজে লাগছে। তো আমি আপনাদেরকে বললাম যে বিভিন্ন ধরনের প্রশ্নই তো আমাদের থাকে, হেডলাইন ম্যাচিং, কোন ইনফরমেশনটি কোন প্যারাগ্রাফে থাকে সেটাও মাঝে মাঝে চাওয়া হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, কয়েকটি প্যাসেজের কয়েকটি প্যারাগ্রাফ মিলে ছোট একটি প্যারাগ্রাফ বানিয়ে সামারি কমপ্লিট করতে বলা হয় অনেক সময়। ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন, এগুলো তো থাকেই। বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্নের টাইপ আমাদের থাকে। কার কোন ধরনের প্রশ্নে আসলে কি সমস্যা হয়ে থাকে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের মধ্যে, কলিগদের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে, যাতে আপনারা একসাথে ভিডিওটি আসলে দেখতে পারেন, রিডিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি, টিপস এন্ড ট্রিক্স আপনারা জানতে পারেন। সেগুলো আপনারা, এই জন্য এই উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি যত বেশি পারেন একটু শেয়ার করে দেন। আচ্ছা, খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন এন্ড টেক্সট একই অর্ডার ফলো করে। সাধারণত আমরা দেখতে পারি যে আমার প্যাসেজের যে অর্ডারটি এবং কোয়েশ্চেনের যে অর্ডারটি একই অর্ডার ফলো করে। একটু আলাদাভাবে আসলে জানিয়ে রাখা ভালো। যখন হেডলাইন ম্যাচ করতে দেয় তখন যদি সিরিয়ালি দিয়ে দিত তাহলে তো খুব সুবিধাই হতো। সো সব ক্ষেত্রে যে এটি ফলো করে তা না, একটু ডিফারেন্সটা বুঝেন। সাধারণত অনেক ক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেনের সিরিয়ালটা দেয়া থাকে, আমাদের প্যাসেজে যে সিরিয়াল ইনফরমেশনটা দেয়া থাকে সেটি ম্যাচ করে, একই অর্ডারে থাকে। তার মানে এই না যে হেডলাইন গুলো সবসময় সিরিয়ালি দেয়া থাকবে। হেডলাইন গুলো একটু জাম্বেলড আকারে, একটু এলোমেলো আকারে উপরে নিচে করে দেয়া থাকে, যাতে আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয় জিনিসটা বের করা। তো সেই কারণে সবগুলো প্রশ্নের ক্ষেত্রে না, সাধারণত আমরা যেটা দেখতে পারি ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আসলে কোয়েশ্চেন এবং টেক্সট একই অর্ডার ফলো করে। ওকে, সুতরাং এই ক্ষেত্রে যখন এই ধরনের হয়ে থাকে, কোয়েশ্চেন এবং টেক্সট যখন একই অর্ডার ফলো করে, তখন সাপোজ কোয়েশ্চেন 1 এর অ্যান্সার প্যাসেজের প্রথম অংশে পাওয়া যাবে, বাকি প্রশ্নগুলোর উত্তর একই অর্ডার ফলো করতে হবে। নোটিস করবেন সাধারণত এই ধরনের ক্ষেত্রে, মনে করেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া থাকলো বা প্রশ্নের উত্তর বের করতে বলা হলো, দেখে থাকবেন যে প্রথম প্রশ্নের উত্তর হয়তো প্যাসেজের শুরুর দিকেই পাওয়া যাবে, দ্বিতীয় প্রশ্নের উত্তর তারপরে পাওয়া যাবে, তৃতীয় প্রশ্নের উত্তর তারপরে পাওয়া যাবে। ট্রু ফলস এর ক্ষেত্রেও এই ধরনের অনেক ক্ষেত্রে সত্যি হতে পারে। কিন্তু মনে করেন একটি ইনফরমেশন আসলে প্যাসেজে বলা নেই, সেটি নট গিভেন। সো তখন তো আসলে এইভাবে সিরিয়াল ফলো হচ্ছে না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের যখন আমরা রিডিং প্যাসেজগুলি সলভ করব অথবা প্র্যাকটিস করব মেইন এক্সামে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, এরপরে স্পিড রিডিং এর পর নেক্সট যেই টাইপ অফ রিডিং নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সার্চ রিডিং। সার্চ রিডিং এ কিন্তু স্পিড রিডিং এর মতো এত ফাস্ট আমরা আসলে পড়তে পারি না। সার্চ রিডিং এ আমাদের আসলে মনোযোগটি একটু বেশি দিতে হয়। সো এই ধরনের রিডিং এর ক্ষেত্রে আমরা যা করতে পারি, আমরা নোটিস করে দেখেন, সার্চ রিডিং এ কোয়েশ্চেন মেনশন ইনফরমেশন এন্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ড প্যারাগ্রাফে খুঁজে বের করতে হয়। আমি যখন কোয়েশ্চেন পড়ব, কোয়েশ্চেনগুলোতে দেখবেন যে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড দেয়া থাকে। প্রশ্নের সব ওয়ার্ড হয়তো সমানভাবে গুরুত্বপূর্ণ না, কিন্তু কিছু শব্দ খুব পার্টিকুলারলি বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনাদের আইডেন্টিফাই করতে হবে। এন্ড when you do that, নেক্সট আপনার যে কাজটা করতে হয়, আপনার সার্চ রিডিং করে প্যাসেজে গিয়ে ওই শব্দগুলো অথবা ওই শব্দের সাথে মিল সমার্থক শব্দ বা সিনোনিম যেটাকে আমরা বলি,
সিনোনিম বা সমার্থক শব্দগুলো প্যাসেজ পড়ার সময় আমাদের খুঁজে বের করতে হবে। অ্যান্ড ওয়েন ইউ ডু দ্যাট, আপনি বুঝে যাবেন যে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই প্যাসেজের এখানে পাওয়া যাবে, কারণ আমার কিওয়ার্ডগুলো ম্যাচ করেছে। অ্যান্ড দেন ওয়েন ইউ রিড দ্যাট, ইউল গেট দি অ্যান্সার। এটি একটি খুব ভালো টেকনিক, অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। বারবার পড়া, এদিকে প্রশ্নে যাওয়া, আবার প্যাসেজে যাওয়া, আবার প্রশ্নে যাওয়া, সেটি না করার চেয়ে আপনারা যেটা করতে পারেন, প্রশ্ন পড়বেন, কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, অ্যান্ড দেন আপনি প্যাসেজে যাবেন। অ্যান্ড ওয়েন ইউ রিড দ্য প্যাসেজ, আপনি ওই কিওয়ার্ড আইডেন্টিফাই করে অ্যান্সারটি সহজেই আপনি পেয়ে যাবেন তখন। আচ্ছা, তাই আমরা বললাম কোয়েশ্চেন রিলেটেড ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো, সেগুলো আমরা প্রশ্ন থেকে আইডেন্টিফাই করে প্যাসেজে গিয়ে দেন প্যাসেজ থেকে আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, আমি আপনাদেরকে এই সেশনে একটু পরে আসলে একটি প্যাসেজ, ছোট একটি সেকশন সলভ করে দেখাবো, যেখানে কিভাবে এই টেকনিকটি কাজে লাগে সেটি আমরা বুঝে যেতে পারবো। আমার সাথেই থাকেন, অন্যদেরকে আসলে ভিডিওটি আসলে শেয়ার করেন বেশি করে, তাহলে অনেকে আমাদের সাথে জয়েন করতে পারবে, অনেকে ইম্পর্টেন্ট ইনসাইট দিতে পারে আমাদেরকে কমেন্টে। আপনাদের কিছু বলার থাকলে আমাদেরকে বলেন, আমরা সেই ব্যাপারে ডিসকাস করব। আচ্ছা, যেটি বললাম একটু আগে, সিনোনিম বা সিমিলার ফ্রেজ খুঁজে বের করতে হবে। সবসময় এক্সপেক্ট করবেন না যে আপনার কোয়েশ্চেনে যে শব্দ, প্যাসেজে একই শব্দ আপনি খুঁজে পাবেন, এটি কখনো এক্সপেক্ট করা উচিত না। অনেক সময় সিনোনিম ব্যবহার করে ফেলতে পারে তারা, যেটাকে প্যারাফ্রেজ করে থাকতে পারে, অথবা সিনোনিম বা সমার্থক শব্দ আমরা যেটাকে বলি, সেটি আপনার এক্সপেক্ট করা উচিত। অনেক ধরনের শব্দই আসলে আমাদের প্রশ্নে একরকম থাকবে, প্যাসেজে দেখবেন আরেক রকম, আবার কিছু শব্দ হুবহু মিলে যায়। তো দুইটাই আপনি এক্সপেকটেশনে রাখবেন, এন্ড দেন দুইটাই মাথায় রেখে আপনি আসলে সার্চ রিডিং স্ট্র্যাটেজিটি ফলো করতে পারেন। আচ্ছা, ইফ নেসেসারি এই অংশটি কয়েকবার পরে ভালো করে বুঝে নেওয়া যদি দরকার হয়। আসলে সার্চ রিডিং এ তো আমাদের আসলে স্পিড রিডিং এর মতো দ্রুত চলে যাচ্ছি না, আমরা একটু থেমে থেমে মনোযোগ দিয়ে পড়ছি, এবং পার্টিকুলার কিছু ওয়ার্ড আমরা স্ক্যান করে খুঁজে বের করার চেষ্টা করছি। সো এই ক্ষেত্রে আমাদের আসলে একটি প্যাসেজ একবারই যে পড়তে হবে এমন কোনো কথা না, বা সরি, অ্যাকচুয়ালি একটি প্যারাগ্রাফ, প্যাসেজের একটি প্যারাগ্রাফ একবারই যে পড়তে হবে তা না, হয়তো আপনার পুনরায় একবার বা দুবার পড়তে হতে পারে। সেই ব্যাপারটি আমরা আসলে সার্চ রিডিং এ করে থাকি। আচ্ছা, সার্চ রিডিং এ প্যাসেজে একটি পার্টিকুলার সেন্টেন্স বা ফ্রেজ পড়া হয়, খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন এন্ড টেক্সট একই অর্ডার ফলো করে। তো এখানের ক্ষেত্রেও আপনাদেরকে বারবার এটা বলা হচ্ছে যে কোয়েশ্চেনের যে অর্ডার এবং প্যাসেজে যে অর্ডারটা, এটা একইভাবে থাকে। তো অ্যান্সারটা আপনি বুঝেই নিতে পারেন যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারগুলো আসলে সেম অর্ডারে খুঁজে পেতে পারেন আপনি। অনেক ক্ষেত্রে আসলে যেটা আমি বললাম, আবার আপনারা যাতে কনফিউজ না হন আমি আবার বলি, হেডলাইন হয়তো একটু আগে পরে থাকে, কারণ এটাই তো আসলে চ্যালেঞ্জ। আপনাকে বলা হয়েছে যে হেডলাইনটি ম্যাচ করেন। হেডলাইন যদি সিরিয়ালি দিয়ে দিত তাহলে তো এটা কোনো ব্যাপার ছিল না। তো এটা একটু চ্যালেঞ্জিং করার জন্য হেডলাইনগুলি তারা জাম্বেলড বা রিঅ্যারেঞ্জ করে দিয়ে থাকে, যাতে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে পড়ে আসলে হেডলাইন মিলাতে পারেন। তাছাড়া বেশিরভাগ প্রশ্নে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে বা সামারির ক্ষেত্রে আমাদেরকে যেভাবে দেয়া থাকে প্রশ্নগুলা, সাধারণত সিরিয়াল বা অর্ডার মেইনটেইন করে আসলে দেয়া থাকে। আচ্ছা, নেক্সট যে সেকশনটা সেটি হচ্ছে কেয়ারফুল রিডিং। আপনারা তো জানেন কেয়ারফুল মানে কিভাবে অনেক মনোযোগ দিয়ে আসলে আমাদের পড়তে হবে। তো একটু নোটিস করেন, সার্চ রিডিং এ যে ইম্পর্টেন্ট অংশটি খুঁজে বের করা হয়, সেই অংশটি কেয়ারফুলি পড়াই হলো কেয়ারফুল রিডিং। সো সার্চ রিডিং আসলে কেয়ারফুল রিডিং এর সাথে সম্পর্কিত। আপনি যখন সার্চ রিডিং করেন তখন কিন্তু আপনি আসলে কেয়ারফুলি কিওয়ার্ড গুলো খুঁজতে থাকেন। সো এই জিনিসটাকে আসলে বলা হয় হচ্ছে কেয়ারফুল রিডিং। তো নোটিস করে দেখেন, আপনি যখন প্রশ্নে একটি কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, তারপর আপনি প্যাসেজে যাবেন এবং প্যাসেজটি আপনি সার্চ রিডিং স্টাইলে পড়তে থাকবেন, এবং খুব মনোযোগ দিয়ে সেই পার্টিকুলার কিওয়ার্ডের এক্সাক্ট ওয়ার্ডিংটা, অথবা ওই কিওয়ার্ডের মতো সমার্থক অনেক শব্দ আপনি প্যাসেজে খুঁজতে থাকবেন। যখন মিল পেয়ে যাবেন, দেখবেন যে অ্যান্সারটি ওখানে আপনি পেয়ে যাবেন আশেপাশে কোথাও। সেন্টেন্সটা পড়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, ম্যাচ করে দেখবেন, দেখবেন যে আপনি অ্যান্সারটি পেয়ে যাচ্ছেন। একটু পরে আমরা আসলে এই ধরনের একটি ছোট্ট একটি প্যাসেজ সলভ করে আপনাকে দেখাবো, এবং আপনারা বুঝে যাবেন যে কিভাবে আসলে এগুলা অ্যাকচুয়ালি সলভ করতে হয়। আচ্ছা, এই ধরনের রিডিং এ ইম্পর্টেন্ট অংশের ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ পড়া হয়। বুঝতেই পারছেন, যেহেতু কেয়ারফুল রিডিং, এগুলোর ক্ষেত্রে আসলে চোখ বুলিয়ে যাচ্ছি না আমরা, আমরা একটু সময় নিয়ে বুঝে বুঝে আসলে পুরো প্যারাগ্রাফের ওই প্যাসেজটা বা ওই পোর্শনটা আসলে পড়ে নেওয়ার চেষ্টা করি, সো দ্যাট অ্যান্সারটা আমরা বের করতে পারি। এই ধরনের এক্সাম্পল আমরা নেক্সট একটা
সলভ যখন করব, আমরা ছোট একটি প্যাসেজ সলভ করব, তখন আপনি এই স্ট্র্যাটেজিটা, এই টেকনিকটা আসলে বুঝে যাবেন। আপনাদেরকে জন্য সহজ করে দেওয়ার জন্য ওভাবে আসলে বুঝানো হবে ব্যাপারটা। আরেকটা ব্যাপার যেটা বলে রাখছি, এই ধরনের যে রিডিং টেকনিক গুলো আমরা প্রথমে দেখলাম হচ্ছে স্পিড রিডিং, এন্ড দেন আসছিল হচ্ছে সার্চ রিডিং, এন্ড দেন হচ্ছে কেয়ারফুল রিডিং। এই সবগুলো স্কিল যখন আপনি আয়ত্ত করতে পারবেন, তখন রিডিং সেশনগুলো সলভ করার জন্য আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই কারণে আসলে আমাদের এই সেশনে আমরা আপনাদেরকে এই বিভিন্ন টাইপ রিডিং এর ব্যাপারে আমরা জানাতে এসেছি, যাতে নিজেরাও যখন সলভ করবেন, নিজেরাও যখন প্র্যাকটিস করবেন, নিজেরাও যখন এক্সাম দিতে বসবেন বা মক টেস্ট দিতে বসবেন, তখন যাতে আপনারা এই যে স্ট্র্যাটেজিগুলো, এই ধরনের টেকনিকগুলা, রিডিং এর যে বিভিন্ন বিভিন্ন টাইপ টেকনিকগুলা, সার্চ করা, স্ক্যান করা, কেয়ারফুলি পড়া, স্পিডে পড়া, এই সবগুলো পদ্ধতির কম্বিনেশন যখন আপনি আপনার মধ্যে আয়ত্ত করতে পারবেন, তখনই আপনার রিডিং সেকশনের জন্য বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, মুভিং অন, একটু নোটিস করি আমরা কিছু ক্রিটিক্যাল ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। আইএলটিএস রিডিং ক্রিটিক্যাল টিপস যেগুলা মাথায় রাখতে হবে, এনাফ টাইম রয়েছে কিনা। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের আইএলটিএস রিডিং প্যাসেজ সবগুলো 3টা সলভ করার জন্য আমাদের মোট সময় হচ্ছে কতক্ষণ? 60 মিনিটস। তো বুঝতেই পারছেন 60 মিনিটসে আমাদের আসলে 3টি প্যাসেজ সলভ করতে হবে। তো স্বাভাবিকভাবে বোঝা যায় পার প্যাসেজ আমাদের টাইম কতক্ষণ। প্রত্যেকটা প্যাসেজের জন্য আমরা আসলে 20 মিনিট করে সময় পাচ্ছি। তো 20 মিনিট কি আসলে এনাফ প্রত্যেকটা প্যাসেজের জন্য? কিছু ক্ষেত্রে দেখবেন যে সব প্যাসেজের ডিফিকাল্টি লেভেল কিন্তু সবসময় একই হয় না। হতে পারে যে আপনি সার্টেন টাইপ অফ কোয়েশ্চেন ভালো সলভ করতে পারেন, সেই প্যাসেজে আপনি চেষ্টা করবেন সময় বাঁচাতে। দ্রুত যদি আপনি সলভ করে ফেলতে পারেন, হয়তো এমন দেখা যেতে পারে যে আপনি নির্দিষ্ট একটি প্যাসেজ আপনি 15 মিনিটেই সলভ করে ফেলেছেন। 15 মিনিটে একটি প্যাসেজ যদি সলভ করেন, এরপরে দেখবেন যে একটি প্যাসেজ হয়তো একটু ডিফিকাল্ট বা একটি প্যাসেজ হয়তো একটু বড়, তখন আপনি আপনার যে এক্সট্রা টাইমটি বেঁচে গিয়েছে 5 মিনিট, সেটি কিন্তু ওখানে এপ্লাই করতে পারেন। তো অনেক ক্ষেত্রে আপনি যদি এইভাবে টাইমটি সাজিয়ে নেন, হয়তো একটি প্যাসেজ সলভ করতে আপনার 15 মিনিট সময় লাগবে, আরেকটি প্যাসেজ সলভ করতে আপনার 20 মিনিট সময় লাগবে, আর একটি প্যাসেজ সলভ করতে আপনার হয়তো 25 মিনিট সময় লাগবে। তো সেই ব্যাপারটি আসলে আপনি নিজেই বুঝে শুনে আপনার প্রস্তুতির উপর ডিপেন্ড করে, অথবা আপনি যদি দেখেন যে পার্টিকুলার এই টাইপ কোয়েশ্চেন বা এই রিডিংটা আমার জন্য সহজ, আপনি চেষ্টা করবেন দ্রুত সলভ করে সময় বাঁচানো। আর একটা ব্যাপার যে আপনি নোটিস করেন, পেপার বেসড টেস্টে প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা সময় দেওয়া হয় না। আর লিসনিং সেকশনের ক্ষেত্রে হয়তো আপনারা জানতে পারেন যে আপনাকে একটি অডিও শুনতে বলা হয়, এবং অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য, পেপার বেসড এক্সামের কথা বলছি কিন্তু আমি, অডিওটি শোনার পর আপনাকে অ্যান্সার ট্রান্সফার করার জন্য এক্সট্রা 10 মিনিট সময় দেয়। আপনি কিন্তু এটা মনে করবেন না যে রিডিংও আপনাকে সেম ভাবে আলাদা কোনো সময় দেওয়া হবে। রিডিং এর ক্ষেত্রে আপনার প্যাসেজ সলভ করতে হবে 1 আওয়ারের মধ্যে, এবং ওই 1 আওয়ারের মধ্যে আপনার অ্যান্সার গুলো ফেয়ার শিটে ট্রান্সফার করে ফেলতে হবে। তো একটা জিনিস তো বুঝতেই পারছেন যে রাফলি যদি আমি আমার কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার গুলো ট্রান্সফার করি, এন্ড দেন আমি যদি ফেয়ার শিটে ট্রান্সফার করতে চাই, তাহলে আমার আসলে অনেক সময় লেগে যেতে পারে। তো আমার আসলে কি করা উচিত? যখনই আমি এক একটি অ্যান্সার পেয়ে যাব, ইমিডিয়েটলি আমার ওই অ্যান্সারটি প্যাসেজে বা রাফলি লিখে সময় নষ্ট না করে আমার সরাসরি ট্রান্সফার শিটে আগে ট্রান্সফার করে ফেলা উচিত। সেটা যদি আপনি করেন, তাহলে আপনার সলভ করবেন, অ্যান্সার ট্রান্সফার করবেন, আরেকটা সলভ করবেন, সাথে সাথে অ্যান্সার ট্রান্সফার করবেন ফেয়ারলি, তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে। যখনই একটা অ্যান্সার পেয়ে যাবেন, সাথে সাথে ট্রান্সফার শিটে তুলে ফেলবেন। যদি কোনো একটা পার্টিকুলার প্রশ্নে আপনি আসলে আটকে যান, তাহলে আমাদের সাজেশন হবে হচ্ছে কখনোই সময় নষ্ট করবেন না, ওই প্রশ্নে কখনো আটকে থাকবেন না। ওই প্রশ্নে আটকে থাকার জন্য হয়তো আপনার পরের আরো 2-3টা প্রশ্ন, যেটা আপনি হয়তো সহজেই পারতেন, সময়টি আপনার ব্যয় হয়ে যাবে। সেই কারণে আপনি ইজিলি যেগুলো বের করতে পারতেন, সেগুলোর পিছে দেওয়ার মতো সময় আপনার থাকবে না। তো এজন্য যখনই কোনো প্রশ্ন আপনার একটু কঠিন লাগবে, একটু আটকে যাবেন, স্কিপ দ্যাট, ওইটা স্কিপ করে পরের প্রশ্নে চলে যাবেন, এন্ড দেন আপনি দেখবেন যে সেইগুলো হয়তো আপনি অনেক ইজিলি অ্যান্সার পাচ্ছেন। এন্ড দেন আপনার যদি কোনো আলাদা টাইম বেঁচে যায় শেষের দিকে, এন্ড দেন ইউ কাম ব্যাক, আপনি ব্যাক এসে আবার যে প্রশ্নটা আপনি পারছিলেন না, একটু কঠিন লাগছিল, সেটিতে আপনি টাইম দিয়ে সলভ করতে পারবেন। তো এটাই আপনাদের জন্য সাজেশন, একটি বেশ ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন। কোনো প্রশ্নে যদি আটকে যান, কখনোই ওইটার পিছে সময় নষ্ট করবেন না, পরেরটিতে চলে যাবেন। নোটিস করবেন অলওয়েজ, যদি
10টা প্রশ্ন সাপোজ, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই এত কঠিন থাকে না, হয়তো দুটো কঠিন থাকে। তো দেখবেন যে 2-3টা আপনি পারলেন, এন্ড দেন 2টার পিছে এতই সময় নষ্ট করে ফেললেন যে বাকি যে 4টা ছিল সেগুলো যে পারতেন সেটিও আপনি সলভ করার সময় পাবেন না। তো এই জিনিসটা মাথায় রাখেন যে টাইম বাঁচানোর জন্য আমাদের এই ধরনের টেকনিকগুলো মাথায় রাখা উচিত। যতভাবে সম্ভব আমাদের টাইম বাঁচাতে পারা উচিত। তো আইএলটিএস রিডিং এ আমাদের টাইম ম্যানেজমেন্ট একটি খুব ইম্পর্টেন্ট ইস্যু, এন্ড যত টাইম ম্যানেজ করতে আপনি ভালো আয়ত্ত করতে পারবেন, ততই আপনার আইএলটিএস রিডিং সেকশনটিতে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন, ভালো এক্সাম দিতে পারবেন। আচ্ছা, যেটা আমি বললাম, যখন কনফিউজ থাকবেন তখন স্কিপ করে যেটা পারেন ইজি সেটাতে চলে যাবেন, পরে আপনি ট্রাই করতে পারবেন যদি আপনার সময় থাকে। আচ্ছা, সব কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি বুঝেন, আইএলটিএস এক্সামের রিডিং এ বা যে কোনো রিডিং এ হোক, লিসেনিং এ হোক, আপনার কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তো আপনি যদি একটি অ্যান্সার আসলে ভুল তুলে ফেলেন, ভয় পাওয়ার কিছু নেই যে আপনার নাম্বার কিন্তু কাটা যাবে না। এখানে কিন্তু একটি প্রশ্ন ভুল হলো যে আমার একটা নাম্বার কাটা যাবে বা 0.25 নাম্বার কাটা যাবে, এই রিস্ক কিন্তু নেই। তো মাথায় রাখবেন সবসময় সবগুলোই অ্যান্সার করে আসবেন। হয়তো ট্রু ফলস নট গিভেন একটা কোয়েশ্চেন, আপনার হয়তো একটু কনফিউশন লাগছে, বাট আপনার মনে হচ্ছে যে এটা ট্রু হতে পারে, বা আপনি এখনো কনফিউজড এটা কি ট্রু নাকি নট গিভেন, এটা কি ট্রু নাকি ফলস। আপনার কাছে যেটি বেস্ট মনে হয় সেই অ্যান্সারটি অবশ্যই দিয়ে আসবেন। কখনো অ্যান্সারটি ফাঁকা রেখে আসবেন না। যদি ফাঁকা রেখে আসেন তাহলে হয়তো আপনার মিলেও যেতে পারে অ্যান্সার, বা হয়তো আপনার ধারণা সঠিকই ছিল, সেটিও হতে পারে। তাই এখানে আপনাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে আইএলটিএস এ সব কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন, কোনো জায়গা ফাঁকা রেখে আসবেন না। আচ্ছা, আর থ্রু আউট দ্য প্যাসেজ যতভাবে সম্ভব থ্রু আউট দ্য রিডিং সেকশন টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন। ওকে, মুভিং অন। আমি এখন আপনাদেরকে একটি স্যাম্পল কোয়েশ্চেন আসলে সলভ করে দেখাবো। খেয়াল করে দেখেন, এখানে একটি, আমি পুরো প্যাসেজ তো এখানে রাখিনি, প্যাসেজের একটি সার্টেন সেকশন রেখেছি এবং দুটি প্রশ্ন রেখেছি। একটু নোটিস করেন আমরা এখন কি করতে পারি। প্রথমে আমরা যেটা করব, একটু স্পিড রিডিং করে যাব, এখানে কি আছে দেখি। দেখেন, এই প্যারাগ্রাফটির আগে হয়তো অনেক কিছু ছিল, সেগুলো এখানে নাই। সো আমরা এখান থেকে জাস্ট যতটুকু পারি একটু দেখি। On the other hand, the position of the eyes in most dolphins and porpoises suggests that they have stereoscopic vision forward and downward. তো একটু নোটিস করে দেখেন, এখানে ডলফিন নিয়ে প্যাসেজ, ওকে ফাইন, ডলফিন নিয়ে কথা বলছে, এন্ড পরপোজেস নিয়ে কথা বলছে। পরপোজেস মানে কি? দেখেন, আপনি যদি দেখেন যে আচ্ছা এই শব্দের অর্থ তো আমি আসলে জানি না, তাহলে কি করব? সময় নষ্ট করবেন না। এই যে আমি থামলাম, এটা কিন্তু করা যাবে না। আপনি ধরে নেবেন আচ্ছা ডলফিনসও এক ধরনের প্রাণী, পরপোজেসও নিশ্চয়ই আরেক ধরনের প্রাণী হবে। পরপোজেস অর্থ আসলে হয় শুশুক, যেটাকে আমরা বলি, ডলফিনের মতো একটি প্রাণী, সেটিকে বলে হচ্ছে পরপোইস। তো আপনি যদি না জেনে থাকেন, এখানে আটকানোর কিছু নেই। গেস করবেন যে ডলফিনও যেহেতু একটি প্রাণী, পরপোইজও নিশ্চয়ই একটি অ্যাকোয়াটিক ক্রিয়েচার, একটি প্রাণী হবে। তো এটা মাথায় রেখে এগিয়ে যাবেন সাথে সাথে। Suggests that they have stereoscopic vision forward and downward. Okay, eye position in freshwater dolphin. Okay, এখানে ফ্রেশ ওয়াটার ডলফিন নিয়ে কথা বলছে, এটি ডলফিনের কোনো একটি ক্যাটাগরি, ফাইন, which often swim on their side or upside down. তারা সাইডে সুইম করে অথবা উল্টো হয়ে আপসাইড ডাউন হয়ে সুইম করে while feeding. খাওয়ার সময় তারা সাইড ওয়াইজ, এই যে এই সাইডে তারা সুইম করে অথবা উল্টো হয়ে সুইম করে, সুইম অন দেয়ার সাইড অর আপসাইড ডাউন। সাজেস্ট দ্যাট হোয়াট ভিশন দে হ্যাভ ইজ স্টেরিওস্কোপিক ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড। তাদের ভিশন নিয়ে কথা বলছে। ওকে ফাইন, এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যাপারটা বুঝলাম, ডলফিন নিয়ে কথা বলছে, পরপোইজ নিয়ে কথা বলছে, তারপরে ফ্রেশ ওয়াটার ডলফিন নিয়ে কথা বলছে, তারা কিভাবে কখন সুইম করে, খাওয়ার সময় উল্টা হয়ে নাকি পাশে, সেসব ব্যাপারে কথা চলছে। আমি আসলে এখন একটু স্পিডে প্যাসেজটি পড়ার চেষ্টা করছি, যাতে আমি জাস্ট একটি বেসিক আইডিয়া পাই যে এই রাইটিংটা কি নিয়ে। ওকে ফাইন। By comparison, the bottlenose dolphin has extremely keen vision in water. একটু আগে ফ্রেশ ওয়াটার ডলফিন বললো, এখন বললো bottlenose dolphin, আরেকটি ডলফিনের টাইপের নাম চলে আসলো। ওকে ফাইন, হ্যাজ এক্সট্রিমলি কিন ভিশন ইন ওয়াটার। পানিতে তাদের ভিশনটি, তাদের দেখার যে ক্যাপাবিলিটি, সেটি অনেক তীক্ষ্ণ। ওকে ফাইন, বুঝলাম। জাজিং ফ্রম দ্য ওয়ে ইট ওয়াচেস অ্যান্ড ট্র্যাকস এয়ারবোর্ন ফ্লাইং ফিশ। পানির নিচে এই বটলনোজ ডলফিনটি এয়ারবোর্ন ফ্লাইং ফিশকে দেখে এবং ট্র্যাক করে, দেখে দেখে সেটিকে ফলো করে। ওকে ফাইন, ইট ক্যান অ্যাপারেন্টলি সি ফেয়ারলি ওয়েল থ্রু দ্য এয়ার ওয়াটার ইন্টারফেস অ্যাজ ওয়েল। এয়ার ওয়াটার
বুঝতে এয়ার আর ওয়াটারের যে ইন্টারফেস সেটির থ্রুতেও তারা খুব ভালো দেখতে পারে। ওকে ফাইন, অ্যান্ড অল দ্য প্রিলিমিনারি এক্সপেরিমেন্টাল এভিডেন্স সাজেস্ট দ্যাট their in-ear vision is poor. The accuracy with which dolphins leap high to take small fish out of the trainer's hand provides anecdotal evidence to the contrary. ওকে ফাইন, বুঝলাম আমরা এখানে বিভিন্ন ধরনের ডলফিন, আমি জাস্ট স্পিড রিডিং করে বুঝে গেলাম এই প্যাসেজটি আসলে কি নিয়ে। ওকে ফাইন, এখন আমি কোয়েশ্চেনে চলে যাব, দেখি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে which species swims upside down while eating? আচ্ছা, তো আমার এখানে কিওয়ার্ড হচ্ছে সুইমস। কিভাবে সুইম করে? ওকে ফাইন, আপসাইড ডাউন। কখন? ইটিং এর সময়। তো আমার এখন মাথায় আসবে যে আমি যখন প্যাসেজটি পড়েছিলাম, আমি আবার একটু খুঁজে দেখি সুইমিং এর কথা কখন বলেছিল। ওকে, পড়ে গেলাম এভাবে আসলে ফার্স্ট পড়ে যাবেন। একটু নোটিস করবেন আপনারা এখানে ফ্রেশ ওয়াটার ডলফিনের কথা যখন এসেছিল তখন বলেছিল which often swim on their side or upside down. সো নোটিস করেন আমার এই আপসাইড ডাউন কথাটি আসলে এই যে এখানে বলা আপসাইড ডাউন সেটির সাথে মিলে গিয়েছে। অ্যান্ড কখন আপসাইড ডাউন সুইম করে তারা? ফিডিং এর সময়। আমার এখানে একটি ওয়ার্ড ছিল হচ্ছে ইটিং। ইটিং, ফিডিং, এই দুইটা ওয়ার্ডের মিনিং আসলে সেম, কিওয়ার্ড মিলে গেল, প্যারাফ্রেজ শব্দ। তাছাড়া সুইমের কথাটাও মিলে গেল। আর কিভাবে সুইম করে? আপসাইড ডাউন সুইম করে। আমাকে জিজ্ঞেস করলো কোন স্পিসিস এই কাজটি করে, কারা এই কাজটি করে? আমরা অবভিয়াসলি পেয়েছিলাম ফ্রেশ ওয়াটার ডলফিন। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ফ্রেশ ওয়াটার ডলফিন। এই ধরনের টেকনিক, এইভাবে শব্দ মার্ক করে ওই কিওয়ার্ডটি প্যাসেজে খুঁজে বের করে অ্যান্সার পাওয়া খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন দেখি। হোয়াট ক্যান বটলনোজ ডলফিনস ফলো ফ্রম আন্ডার দি ওয়াটার? বটলনোজ ডলফিন পানির নিচ থেকে কি ফলো করতে পারে? ওকে ফাইন, এখানে আমার একটি কিওয়ার্ড হচ্ছে বটলনোজ ডলফিন। একটি ছিল হচ্ছে ফ্রেশ ওয়াটার ডলফিন, এখানে আসলে হচ্ছে বটলনোজ ডলফিনের কথা। তারা কি করে, কি ফলো করে পানির নিচ থেকে, সেটি খুঁজতে বলো। তো ডলফিন তো পানির নিচে থাকে। এখানে আমরা তো জানি যে ডলফিন একটি অ্যাকোয়াটিক ক্রিয়েচার, পানিতেই থাকে। আমার বের করতে হবে তারা কি ফলো করে। মনে আছে আমি যখন বিভিন্ন টাইপ ডলফিনের নাম জানতে পারছিলাম তখন এখানে বটলনোজ ডলফিনের কথাও চলে এসেছিল। আমার এই প্রশ্নটাও বটলনোজ ডলফিন থেকে। দেখি তাইলে বটলনোজ ডলফিন কি করে। হ্যাজ এক্সট্রিমলি কিন ভিশন, তাদের ভিশন এক্সট্রিমলি কিন। তো তাদের ভিশন তো খুব ভালো। দেখি তারা কি করে। জাজিং ফ্রম দ্য ওয়ে ইট ওয়াচেস অ্যান্ড ট্র্যাকস। একটু নোটিস করেন ইট মানে এখানে বটলনোজ ডলফিন নিয়ে কথা চলছে আসলে। ওয়াচেস অ্যান্ড ট্র্যাকস, ওয়াচ করা আর ট্র্যাক করা মানে কি? ফলো করা। তো এই আমার এই যে এই ফলো শব্দের সাথে আসলে ওয়াচ আর ট্র্যাক ব্যাপারটি মিলে গিয়েছে। কাদেরকে ফলো করে বা কাদেরকে দেখে দেখে ট্র্যাক করে? এই যে আমার উত্তর, এয়ারবোর্ন ফ্লাইং ফিশ। So what can bottlenose dolphins follow from under the water? bottlenose dolphin কাদেরকে ফলো করে? এয়ারবোর্ন ফ্লাইং ফিশকে ফলো করে। তো বুঝেন এই ধরনের অনেক টেকনিক ইউজ করে আসলে আপনারা অ্যানসার গুলো আইডেন্টিফাই করতে পারেন ইজিলি। আপনারা যেমন দেখলেন এখানে আমি এক একটা প্রশ্নের মধ্যে কিওয়ার্ড গুলো মার্ক করলাম, কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে আমি প্যাসেজে গেলাম, প্যাসেজে গিয়ে আমি অ্যানসার গুলো বের করে ফেললাম। প্রত্যেকটা ওয়ার্ডের, প্রশ্নের প্রত্যেকটা ওয়ার্ড যে আমি এখানে খুঁজে পাবো তেমন কোনো কথা কিন্তু নেই। যেমন দেখেন সুইম কথাটা আমি পাইলাম, আপসাইড ডাউন কথাটাও আমি এখানে আসলে আই ফাউন্ড দ্যাট। ইটিং কথাটা আমরা এখানে বরাবর ওয়ার্ড ইউজ করেনি, তারা কি ইউজ করেছে? ফিডিং। হাউএভার যখন আমরা দেখলাম কোন স্পিসিসটা আসলে এই কাজটি করে থাকে, অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটার ডলফিনস। পরের প্রশ্নে আমাকে বলে দিয়েছে আসলে কোন স্পিসিসের কথা, বটলনোজ ডলফিন নিয়ে কথা বলে দিল আমাদেরকে। সো আমার বের করতে হবে বটলনোজ ডলফিন কি করে, কোন কাজটা এক্স্যাক্টলি বের করতে বললো, তারা কাদেরকে ফলো করে। এখানে কিন্তু ফলো কথাটা হুবহু লেখা নেই। তো দেখেন ফলোর জায়গায় তারা কি লিখে দিল, তারা ওয়াচেস এন্ড ট্র্যাকস লিখে দিল। কাউকে দেখে দেখে যদি ট্র্যাক করা হয় ব্যাপারটা আসলে ফলো করাই হলো। তো যখন ফলো করে সেটাকে আমরা আসলে ওয়াচ এন্ড ট্র্যাক বলি। এন্ড কাদেরকে ওয়াচ এন্ড ট্র্যাক করে? এয়ারবোর্ন ফ্লাইং ফিশকে তারা ফলো করে। তো আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এয়ারবোর্ন ফ্লাইং ফিশ। তো এই যে এই ধরনের এই টেকনিকগুলোকে বলে হচ্ছে আমরা একটু আগে যেগুলো ডিসকাস করছিলাম কেয়ারফুলি
স্কিম করে একটা ব্যাপার যখন পড়বেন, যখন আপনি সার্চ রিডিং করবেন, একটি পার্টিকুলার টার্ম খুঁজবেন, তখনই আপনি আসলে অ্যান্সারগুলো পাবেন। এখানে যেমন আমরা কি সার্চ করছিলাম, শুরুতে আমরা সুইম, আপসাইড ডাউন, ইটিং এই ব্যাপারগুলো খুঁজছিলাম, ওটাই আমার সার্চ রিডিং এর পার্ট ছিল। পরেরটাতে আমি কি সার্চ করছিলাম, আমি বটলনোজ ডলফিন সার্চ করছিলাম এবং তারা কি ফলো করতে পারে সেটি সার্চ করছিলাম। অ্যান্ড ওয়াইল ডুইং দ্যাট আমরা কি করলাম, আমরা প্যারাফ্রেজ এক্সপেক্ট করা শুরু করলাম। আমরা প্যারাফ্রেজ যখন এক্সপেক্ট করা শুরু করলাম, সিনোনিম এক্সপেক্ট করা শুরু করলাম, দেখলাম যে ফলোর সাথে মিল আমার এখানে দুটো শব্দ আছে, যেটা হচ্ছে ওয়াচেস অ্যান্ড ট্র্যাকস। তখনই আমি অ্যান্সারটি পেয়ে গেলাম। তো এটি একটি ইজিলি আমি আপনাদেরকে বুঝালাম। নিজেরাও যখন প্র্যাকটিস করবেন এই ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে অ্যান্সারগুলো অনেক ইজিলি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। আচ্ছা, মুভিং অন, আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, আপনাদের প্র্যাকটিসের জন্য মক টেস্ট, প্র্যাকটিস টেস্ট, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার জন্য একটি ভালো উপায়। যখন আপনার সময় চলে আসবে, আপনি যখন এক্সাম দিতে যাবেন, আপনার জন্য প্রিপারেশনের জন্য একটি বেস্ট ওয়ে হচ্ছে আপনার মক টেস্ট দেওয়া বা প্র্যাকটিস টেস্ট করা, যেখানে আপনি আসলে আপনার টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আপনারা চেষ্টা করবেন যত 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 বেশি পারবেন আপনারা মক টেস্ট অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ইউ টেক মোর, দ্য মোর ইউ টেক মক টেস্ট, ততই আপনার প্রিপারেশন আসলে ভালো হবে। আচ্ছা, আমাদের আইএলটিএস কোর্সে রিডিং মক টেস্ট অন্তর্ভুক্ত আছে। তো আপনারা কমেন্ট সেকশনে আসলে দেখুন যে আপনাদেরকে একটি টেস্ট দেওয়া হয়েছে, এই টেস্টটি আপনারা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবেন। আর এই টেস্টে আপনি যখন নিবেন, আপনার ডেডলাইন হচ্ছে আসলে 20 তারিখ, সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ডেডলাইন। আপনাদের মধ্যে এই টেস্ট যখন আপনারা এপিয়ার করবেন, তার মধ্যে প্রথম 3 জন উইথ দ্য বেস্ট রেজাল্টস উইল বি এবল টু ডু দিস কোর্স ফর ফ্রি। আপনাদের জন্য এই কোর্সটি ফ্রি থাকবে প্রথম 3 জনের জন্য। তো আপনারা কি করেন, এই টেস্টটিতে আপনারা পার্টিসিপেট করেন, আপনাদের মধ্যে সেরা 3 জনের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। কমেন্ট সেকশনে আপনারা দেখেন, আপনাদেরকে এই পাবলিক এক্সাম, এই এক্সামটার একটি লিংক দেওয়া থাকবে। এই এক্সামটা যখন আপনারা পার্টিসিপেট করবেন, আপনাদের আসলে কম্পিউটার বেসড এক্সামের একটি ছোট আইডিয়া হয়ে যাবে। কম্পিউটার বেসড এক্সামে তো কম্পিউটারে এক্সামটা দিতে হয়। তো এখানেও আপনাদের লিংক থেকে যে টেস্টে পার্টিসিপেট করতে হবে, সেই টেস্টে আপনাদের কম্পিউটার বেসড এক্সামের একটি এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে আসলে। আচ্ছা, তো এক্সপিরিয়েন্স যখন হবে আপনারা ওখানে পার্টিসিপেট করেন, তাদের মধ্যে সেরা যে 3 জন বেস্ট রেজাল্ট করবে, তাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হবে। ওকে, একটু নোটিস করেন আপনাদের এখানে ফরম্যাটটা আসলে এমন। এখানে দেখেন একটি রিডিং প্যাসেজ দেওয়া, এন্ড দেন এদিকে হচ্ছে প্রশ্ন দেওয়া। আমাদের প্যাসেজগুলো ওইভাবে দেয়া থাকে। শুরুতে যা করবেন, একটু হেডলাইনটা পড়বেন। আপনাদের আসলে অনেকেই দেখবেন অনেক ধরনের সাজেশন দিয়ে থাকে রিডিং এর ক্ষেত্রে। আগে প্রশ্ন পড়বেন, এন্ড দেন প্যাসেজে আসবেন, প্যাসেজ পড়বেন, এন্ড দেন নিজের আসলে নিজের একটি নিজস্ব টেকনিক থাকে। আপনার কাছে যেই টেকনিকটি সুবিধা হবে, আপনার নিজের একটি ডিফারেন্ট পার্টিকুলার একটি টেকনিক আপনার নিজেরই আসলে থাকবে। কারো পার্টিকুলার বলে দেওয়া টেকনিকে যে ফলো করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি যখন ডিফারেন্ট টেকনিক এগুলো ফলো করবেন, দেখবেন যে আপনার জন্য হুইচ ওয়ান ওয়ার্কস বেস্ট ফর ইউ, যেটা আপনার জন্য ভালো কাজ করবে, সেই টেকনিকটি আপনি ফলো করবেন। তো এখানে বিভিন্ন টেকনিক আছে। আপনারা যখন আমাদের এই কোর্সটি করবেন, তখন বিভিন্ন ধরনের টেকনিকটা আপনারা জানতে পারবেন, এবং প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, সেই ব্যাপারে আপনাদের আসলে ক্লিয়ার একটি আইডিয়া হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ার একটি ধারণা আপনাদের হয়ে যাবে তখন। আচ্ছা, তো দেখেন প্যাসেজগুলো এভাবে দেওয়া থাকে এবং বলা থাকে, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন কোয়েশ্চেন্স 1 to 13 which are based on reading passage 1 below। তো তারা 20 মিনিট আপনাকে 20 মিনিট ব্যয় করতে বললো বলে এই না যে আপনার 20 মিনিটই ব্যয় করতে হবে। হতে পারে যে আপনি 20 মিনিটের আগেও শেষ করতে পারেন, অথবা হতে পারে যে এটাতে আপনার 20 মিনিটের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার অন্য একটি প্যাসেজ যখন সলভ করবেন, তখন আপনার কি করা উচিত, আর একটু কম সময়ের মধ্যে সলভ করা উচিত, যেহেতু এই প্যাসেজটাতে হয়তো আপনার একটু বেশি সময় লেগে গেল সেই কারণে। তো যেটা করবেন, প্যাসেজ সলভ করার সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব কেয়ারফুল থাকবেন আপনি। তো দেখেন, ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ, এটি একটি প্যাসেজের টাইটেল। হতে পারে যে আপনার খুব ফাস্ট এই প্যাসেজটা পড়ে স্ক্যান করে একটা আইডিয়া নিয়ে নেওয়া, এই প্যাসেজটা কি নিয়ে, এন্ড দেন আপনি কোয়েশ্চেনে যাবেন। একটু আগে যে দেখালাম, কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, এন্ড দেন আপনি প্যাসেজে আসবেন।
তারপরে কিওয়ার্ড ধরে হয়তো অ্যান্সার পাবেন, অথবা হয়তো আপনার আগেই যখন আপনি প্যাসেজটি স্পিড রিডিং করে পড়লেন, সার্চ রিডিং করে পড়লেন, হয়তো আপনার মাথায় শব্দগুলো থেকে যাবে, আপনার তখন একটি ধারণা থাকবে যে হয়তো এই জায়গাটাতে আমি অ্যান্সারটি খুঁজে পেতে পারি। তো এই ধরনের বিভিন্ন টেকনিক নিজে ফলো করবেন এবং যত সম্ভব যত বেশি পারবেন রিডিং প্র্যাকটিস করবেন। আইএলস এর জন্য প্র্যাকটিসই হচ্ছে বেস্ট প্রিপারেশন, সেই কারণে আপনাদের মক টেস্ট বেশি বেশি করে দেওয়া উচিত। আমাদের আইএলস 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মে আপনাদের জন্য আইএলস এর মক টেস্ট থাকছে, তো আপনারা চেষ্টা করবেন মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে। যত বেশি মক টেস্ট অ্যাটেন্ড করবেন তাহলে আপনাদের স্কিল তত বেটার হবে, এসব ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের স্কিল আরো বেটার হবে আপনাদের জন্য। তো মক টেস্টে পার্টিসিপেট করবেন এবং আমাদের এই কোর্সটি যারা করতে যাচ্ছেন আপনারা একটা কাজ করেন, আপনাদের মুনজেরিন আপুর যে কোর্সটি, সেই আইএলস এর যে কোর্সটি যদি আপনারা করতে চান, আপনাদের কমেন্ট সেকশনে দেওয়া যে এক্সামটি আছে সেটিতে আপনারা পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট যখন করবেন তাদের মধ্যে টপ 3 জনকে আমরা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে অফার করব। তো আপনারা পার্টিসিপেট করা শুরু করে দেন সবাই, এবং আপনাদের জন্য ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো আপনাদের আবার একটু রিওয়াইন্ড করি আমি আপনাদের কিভাবে আসলে আইএলস এর রিডিং সেকশনে টাইমটি ম্যানেজ করতে হয়। এখানে যেমন একটি স্যাম্পল দাও, এটা হচ্ছে একটি প্যাসেজ। একইভাবে আপনাদেরকে আসলে এখানে মনে করেন 7টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ওকে ফাইন। আপনাদের আসলে পার প্যাসেজ কয়টা প্রশ্ন থাকে দেখি আপনাদের মনে আছে কিনা, একটু আপনারা কমেন্ট সেকশনে আমাকে পারলে একটু জানাতে থাকেন যে আমাদের কয়টি প্রশ্ন থাকে টোটাল আইএলস রিডিং এ। 40টি প্রশ্ন থাকে, হ্যাঁ আমাদের 40টি করে প্রশ্ন থাকে আইএলস রিডিং এ। টোটাল 3টা প্যাসেজ থেকে আমাদের টোটাল 40টি কোয়েশ্চেন থাকে। এই 40টি কোয়েশ্চেনের উপর বেস করে আপনার ব্যান্ড স্কোরটি করা হয়। তো 40টি প্রশ্ন থাকে আর আমাদের টোটাল প্যাসেজ থাকে কতটি? আমাদের টোটাল প্যাসেজ থাকে হচ্ছে 3টি প্যাসেজ। তো স্বাভাবিকভাবেই পার প্যাসেজ আমাদের কয়টি প্রশ্ন থাকতে পারে? 13টাও থাকতে পারে, 14টাও থাকতে পারে। হয়তো দুইটাতে 13টা করে থাকবে আর একটাতে 14টা থাকবে। সো ইন টোটাল 40 কোয়েশ্চেনস। এটাই হচ্ছে আমার আইএলস রিডিং সেকশনের স্ট্রাকচার। আচ্ছা, সো এটাই হচ্ছে আমি জাস্ট জানিয়ে দিলাম কয়টি প্রশ্ন থাকে। আর একটি টেকনিক আপনাদেরকে আমি আবার রিমাইন্ড করে দিতে চাই, আপনারা যখন আইএলস রিডিং সলভ করবেন, যখনই একটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, সাথে সাথেই যে কাজটি করবেন আসলে ওই অ্যান্সারটি চেষ্টা করবেন সাথে সাথেই ট্রান্সফার করে ফেলা। যখনই একটি প্রশ্নের উত্তর পাবেন, আপনাদেরকে যে ফেয়ার শিট দেওয়া হয় সেই ফেয়ার শিটে আপনারা অ্যান্সারটি ট্রান্সফার করে ফেলবেন সাথে সাথে। তাহলে আপনারা যদি রাফ একবার প্রশ্নে লিখেন, প্রশ্নে একবার উত্তরটি লিখেন, পরে চিন্তা করেন যে আমি একবারে সব ট্রান্সফার করব পরে, তাহলে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যেই কাজটি করবেন, যখনই একটি অ্যান্সার পেয়ে যাবেন সাথে সাথে অ্যান্সারটি ফেয়ার শিটে ট্রান্সফার করে ফেলবেন। আবার যখন একটি কোয়েশ্চেন সলভ করবেন আবার অ্যান্সার পাবেন, সাথে সাথে ট্রান্সফার করে ফেলবেন। এভাবেই ট্রান্সফার করতে করতে আগাবেন। শেষে গিয়ে যদি দেখেন যে আপনার কয়েকটি প্রশ্নের উত্তর হয়তো বাকি, আপনি হয়তো পারেন নাই, আপনার যদি সময় থাকে আপনি আবার ওগুলোতে ব্যাক করতে পারবেন। ব্যাক করে তারপর সলভ করবেন। সো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন কোনো প্রশ্নে আপনি আটকে যাবেন চেষ্টা করবেন হচ্ছে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যেতে। সো যখন নেক্সট কোশ্চেনে চলে যাবেন, আপনার এই প্রশ্নটি ফাঁকা থাকলো, সলভ করেন, যখনই দেখবেন সময় বাঁচে, আপনার একটু সময় বেঁচে আছে, আপনি আবার ব্যাক আসেন। ব্যাক এসে যে প্রশ্নটি আপনার সলভ করা হয়নি সেটিতে তখন টাইম দেয়। এতে করে যা হয় আসলে, যেটি হয় আমাদের প্রত্যেকটা প্রশ্ন বের করতে আমাদের আসলে অনেক সময় লাগে না। কয়েকটি পার্টিকুলার প্রশ্নে আমাদের হয়তো বেশি সময় লেগে যেতে পারে। তো আমাদের যেটা করা উচিত যে বেশি কঠিন লাগলে বা যদি মনে হয় আমার বেশি সময় লাগছে এটি সলভ করতে, তাহলে আমাদের কি করা উচিত? ওই কোয়েশ্চেনটি স্কিপ করে যাওয়া উচিত। স্কিপ করে আমাদের নেক্সট কোয়েশ্চেনে কনসেন্ট্রেট করা উচিত। অ্যান্ড দেন ইউ কিপ অন সলভিং দেম। অ্যান্ড দেন যখন দেখবেন আপনার একটু সময় বাকি, তখন আবার ব্যাক আসেন, যেটি আপনার কঠিন লাগছিল বা বেশি সময় লাগছিল সেটি সলভ করতে। তখন বেশি সময় লাগবে না দেখবেন, কারণ অলরেডি আপনার তো আইডিয়া আছে প্রশ্ন কি। তো এই ধরনের টেকনিকগুলো যখন অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার জন্য আইএলটিএস রিডিং অনেক সোজা হয়ে যাচ্ছে। তো যত পারবেন রিডিং প্র্যাকটিস করেন। আমি সাজেস্ট করব শুধু সলভ করাই মেইন প্র্যাকটিস না রিডিং এর জন্য। যত পারেন নিউজ পেপার পড়েন, জার্নাল পড়েন, ম্যাগাজিন পড়েন। যা বললাম এইসব প্যাসেজগুলো আসলে ওই যে নিউজ পেপার আর্টিকেল বা জার্নাল ম্যাগাজিনের যে আর্টিকেল, সেসব আর্টিকেলের সাথে অনেক মিল পাওয়া যায়। তো ওগুলো যত আপনি পড়বেন আপনার আইএলটিএস রিডিং এর জন্য আপনার ভালো প্রস্তুতি হয়ে যাবে।
তো এইভাবে আপনি আসলে আপনার আইএলটিএস রিডিং প্র্যাকটিসটি করতে পারেন। আপনাদেরকে আবার জানিয়ে দিই, কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটি পাবলিক এক্সাম আছে। এক্সামটিতে পার্টিসিপেট করেন। আপনাদের মধ্যে টপ 3 যে বেস্ট রেজাল্ট করবেন, আপনাদের 3 জনের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আচ্ছা, তো আর যেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কার কি টাইপ প্রশ্নে আসলে বেশি সমস্যা হয়ে থাকে আপনাদের মনে হয়? একটু আগে আমরা যেটি সলভ করলাম সেটি দেখলেন যে কোয়েশ্চেন অ্যান্সার একটা প্রশ্ন ছিল and they expected an answer. এখানে যেমন দেখেন চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া এবং প্যাসেজে গিয়ে আমি এক একটি অ্যান্সার সিলেক্ট করব। তো এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্যাটাগরির মধ্যে পড়ে। একটু আগে আমি যে প্যাসেজটি সলভ করলাম, এই যে এটি হচ্ছে কি দেখেন কোয়েশ্চেন অ্যান্সার ক্যাটাগরিতে পড়ে। বিভিন্ন টাইপ কোয়েশ্চেন আপনাদের আসতে পারে। আপনাদের কার কি ধরনের প্রশ্নের সমস্যা আমাদেরকে চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর যার যে ধরনের প্রশ্নের টাইপে আসলে সমস্যা, বেশি বেশি করে চেষ্টা করবেন সেই টাইপ প্রশ্নে কনসেন্ট্রেট করতে। আমাদের এই কোর্সে আপনাদের জন্য বিভিন্ন টাইপ প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, কি টেকনিক অ্যাপ্লাই করতে হয় পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনের জন্য, সেগুলো আপনারা আমাদের এই কোর্সে খুব বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনারা মুনজারিন আপুর এই কোর্সটিতে যদি এনরোল করেন, ডিফারেন্ট টাইপস অফ রিডিং প্যাসেজেস, তাছাড়া আইএলটিএস এর বাকি সব সেকশন ইনক্লুডিং লিসনিং, রাইটিং, স্পিকিং, সবগুলোতে কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করে করে আপনি প্রিপারেশন নিতে পারেন, সবগুলাই আপনি জানতে পারবেন। আবার আপনাদেরকে বলছি, কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটি পাবলিক এক্সাম দেওয়া আছে, একটি টেস্ট দেওয়া আছে। এটিতে আপনি পার্টিসিপেট করেন। পার্টিসিপেট করে আপনাদের মধ্যে টপ 3 যে রেজাল্ট করবে, সেই 3 জনের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি আপনাদের। আচ্ছা, আরো বলে রাখি, 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো মক টেস্ট আপনাদের বেশি বেশি দেওয়া উচিত। যদি তা দিয়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের আসলে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেটি আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টটা আসলে মক টেস্ট যদি আপনি না দেন, টাইম ম্যানেজ কিভাবে করতে হয় সে ব্যাপারটি আসলে ইজিলি জানা যায় না। আচ্ছা, তো আমাদের আইএলটিএস কোর্সে আইএলটিএস রিডিং মক টেস্ট, প্র্যাকটিস টেক্সট অন্তর্ভুক্ত আছে। এই কোর্সটি আপনি যদি এনরোল করেন, কোর্সের মধ্যে আপনাদের আসলে এনাফ প্র্যাকটিস এন্ড মক টেস্ট পেয়ে যাবেন আপনারা। সো থ্যাংক ইউ। আপনাদের এই সেশনটি আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আপনারা চেষ্টা করেন যত বেশি পারেন প্র্যাকটিস করেন, 10 মিনিট স্কুলের সাথে থাকেন। আমাদের এই সেকশনে, আমাদের এই প্ল্যাটফর্মের সাথে অ্যাক্টিভ থেকে আইএলটিএস এর বিভিন্ন সেকশনে আপনি আসলে অনেক এফিশিয়েন্সি গেইন করতে পারেন। আপনার যেই সেকশনে প্রবলেম, আপনি সেই সেকশনে বেশি কনসেন্ট্রেট করুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন। তাহলে আপনার যত ঘাটতি আছে, যত অসুবিধা আছে, সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ অল ফ্রম টুডে। আসসালামু আলাইকুম। Next.